আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কেমন আছেন? ভালো। বুঝে 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 এমনি করে দেন। নিচের এটা নেই না। ঠিক আছে না, আগের দিনগুলো সব হয়েছে না হয়নি? প্রথম চ্যাপ্টারে কোনো অসুবিধা আছে? হ্যাঁ আচ্ছা দেখো আজকে কত তারিখ? 17 না 18 না? বলো। নিউজ পেপার শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন চ্যাপ্টার শুরু করবেন? দুটো ম্যাথ দিয়েছিলেন, অ্যান্সার দুটো বলে দিন। কি কি দেওয়া ছিল বলো তো? আচ্ছা, পেন্ডুলামের অঙ্কটা হয়েছে? ওই সিম্পল পেন্ডুলামের। স্যার কোন চ্যাপ্টার স্যার? শুরু করবো কাইনেমেটিক্স 1। স্যার আপনার আওয়াজটা না ঠিকঠাক আসছে না, কেমন একটা আসছে। কাইনেমেটিক্স 1 সব চলে যাবে, একটু পরে সব চলে যাবে। কাইনেমেটিক্স 1, ঠিক আছে? বা এক কথায় বলতে পারো ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন। আচ্ছা, যে দুটো ম্যাথ একটু দেওয়া বড় ছিল, করে লিখুন না, একটু বড় করে লিখুন না। ঠিক আছে বড় করে লিখছি। কাইনেমেটিক্স 1 বা ওয়ান ডাইমেনশনাল মোশন, ওকে? যে দুটো ম্যাথ দেওয়া ছিল হয়েছে এই দুটো? হ্যাঁ বলি SH এর অঙ্ক দুটো, অঙ্কটা হয়েছে সিম্পল পেন্ডুলামের? সিম্পল পেন্ডুলামের অঙ্কটা করেছে না হয়নি? অ্যানসারটা বলেন। আচ্ছা, আর কি আগের দিনে তো বলে দিলাম। কি দেওয়া ছিল? এল দেওয়া ছিল। এল কত আছে? ডেল্টা এল কত আছে? ডেল্টা টি। টি না, অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি আগে নাও, তারপরে ডেল্টা টি নাও। এল কত আছে? কত দেওয়া ছিল? অঙ্কটা একটু দেখো, মানে 100 সেন্টিমিটার নাকি? হ্যাঁ বসে আছে। এটা তো করে দিয়েছিলেন। এটা হয়ে গেছিল না?
হ্যাঁ স্যার, হ্যাঁ, দুটো delta M। রেজিস্ট্যান্স দেওয়া ছিল, ওটা প্যারালালে বার করতে দেওয়া ছিল, আর আরেকটা ডেল পি এর মান। আরেকটা আরেকটা কি ছিল বলো? আচ্ছা, প্যারালালটা আর একটা দেখো। হচ্ছে ডেল পি বাই পি ইন্টু 100, ওটা বার করতে দিয়েছিল। ও ডেনসিটি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দৈর্ঘ্য, ব্যাসার্ধ আর এগুলো দেওয়া ছিল, তাই তো? আচ্ছা, ওইটা আগে বলে দাও, তারপরে আমি করে দিচ্ছি। আচ্ছা, মাস কত ছিল বলো তো? একটু 10 বলো, প্লাস আমার মাইনাস মানে 0.2 কেজি। কত কত? 10 প্লাস আচ্ছা, মাইনাস 0.2 কেজি। 0.2 কেজি, এটা কেজিতে আছে। আচ্ছা, আর কি ছিল? এল ছিল মনে হয়, ব্যাসার্ধ, দৈর্ঘ্য দেওয়া ছিল না? হ্যাঁ স্যার, দৈর্ঘ্যটা বলো। 100 100 প্লাস 100 মাইনাস 0.3। 0.3, এই তো। এটা কি একটা কি ইউনিট ছিল? সেন্টিমিটার। সেন্টিমিটার। আর রেডিয়াসটা? 5 প্লাস মাইনাস 0.2 মিলিমিটার। 5 প্লাস মাইনাস 0.2 মিলিমিটার। এই ছিল আমাদের প্রবলেম। চাওয়া হয়েছিল কি, ডেনসিটির শতকরা ত্রুটি কত, ডেল্টা রো বাই রো ইন্টু 100। তাহলে কি করবে? প্রথমে তোমরা তো মাস জানো, সলিড সিলিন্ডারের মাস কত? এম সমান আয়তন। আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এল, মনে আছে তো? ইন্টু ডেনসিটি। তাহলে ডেনসিটি সমান কি হবে? আমি আগেই বলেছি, আগে যেটা দরকার সেটা বের করে নেবে, কখনোই মাইনাস করবে না। যদি করো মাইনাসটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে রো ইজ ইকুয়াল টু এম বাই পাই আর স্কোয়ার এল। অতএব এটা কি আর প্রমাণ করার দরকার আছে? ডেল্টা রো বাই রো ইন্টু 100 সমান কি হবে? কারণ আগের দিনে আমরা বলেছি পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। এম এর পাওয়ার কত আছে? 1, লেখার দরকার নেই। তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100। পাই তো ধ্রুবক সংখ্যা, এর কোনো এরর হয় না। আর এর পাওয়ার কত আছে স্কয়ার। বলো? ওই স্কয়ার আছে, স্যার। তাহলে 2 দিয়ে গুণ হবে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে গুণ করে ফেলো, 2 ইন্টু, হ্যাঁ, আর ডেল্টা আর বাই আর ইন্টু 100, মনে পড়ছে নিশ্চয়ই ফর্মুলা। এল এর পাওয়ার কত আছে? 1, গুণ করতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। ডেল্টা এল বাই এল ইন্টু 100। এবার একটু লক্ষ্য করে দেখো, যদি পার্সেন্টেজ এরর বা রিলেটিভ এরর বের করতে বলে কোনো সমস্যা নেই। কেন? এ কেজিতে থাক আর যাই থাক, অ্যাবসলিউট ভ্যালুটাও কেজিতে আছে, অ্যাবসলিউট এররটাও কেজিতে আছে। ফলে এদের কি আছে? রেশিও, ডেল্টা আর বাই আর রেশিও, ডেল্টা আর বাই আর রেশিও। ফলে উপরে যদি কেজি লেখো, নিচেও কি আসবে? কেজি আসবে। কারণ রিলেটিভ এরর বা পার্সেন্টেজ এরর হচ্ছে একটা সংখ্যা, এর কোনো একক আমাদের হয় না। একই রকম ভাবে ডেল্টা আর বাই আর এটা একটা নাম্বার, ডেল্টা এল বাই এল এটা একটা নাম্বার, এগুলো একটা সংখ্যা, এদের কোনো একক আমাদের হয় না। ফলে স্বাভাবিকভাবে যদি রিলেটিভ এরর বা পার্সেন্টেজ এরর বের করতে বলে, তাহলে ইউনিট যাই থাক, ইট ইজ নট সো ইম্পর্টেন্ট হেয়ার। কেন? ক্লিয়ার? যেমন তুমি যদি এখানে লেখো, আমি লিখলাম, ইচ্ছা করে লিখলাম, আচ্ছা একটা উপরে লিখে নিচেতে লিখলাম ডেল্টা এম কত? 0.2 কেজি। তাহলে 0.2, আমার কেজিটা লিখছি না, কারণ নিচেতে একটা আমার কেজি আসবে। 0.2, নিচে আবার কি আছে? এম কত? 10। তাহলে ডেল্টা এমও কেজিতে আছে, এমও তো কেজিতে আছে, ফলে এটা আর লেখার দরকার পড়ে না। ক্লিয়ার না? এখনো ক্লিয়ার হলো না? বলো, শুনে বলো। হ্যাঁ, আরেকবার বলে দিন। ডেল্টা এম 0.2 কেজি, এম কত? 10 কেজি। তাহলে এটাও কেজি, এটাও কেজি, কি হয়ে যাবে? থাকবে কিছু? কেজি হ্যাঁ, কেজি কেটে ক্যান্সেল যাবে। হয়ে যাবে। একই রকম এল যখন করবে, ডেল্টা এল 0.3, এল হচ্ছে 100, ক্যান্সেল হয়ে যাবে। ডেল্টা আর 0.2, ডেল্টা এ
শুধু আর 5 সেটাও কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। পরের লাইনে তাহলে 2 গুণিত, আমি আর ইউনিট লিখছি না, ইউনিট লেখার দরকার পড়বে না, কারণ এম এর ইউনিট 0.3 বেরোচ্ছে। হ্যাঁ, ডেল্টা এম এর ইউনিটটা একই, তাহলে ডেল্টা আর হচ্ছে 0.3, আর এর মান হচ্ছে 100, দুটোই সেন্টিমিটার তুমি লিখতে পারো, সেন্টিমিটার সেন্টিমিটার, যেমন এখানে কেজি কেজি লিখতে পারো, ক্যান্সেল হয়ে যাবে, ইন্টু 100 প্লাস, 2/5 হবে ওটা। অ্যান্সার আমি দেখছি মোটামুটি একবার বুঝে নাও, বুঝে নিলে অ্যান্সারে অসুবিধা হবে না। ডেল্টা স্যার, 2/5 ইন্টু, স্যার ডেল আর বাই আর এর মানটা আপনি ডেল এল বাই এর লিখেছেন, উল্টো ওটা লেখা হয়েছে না? 0.2/5 হবে। হ্যাঁ, ডেল আর বাই আর এর মানটা উল্টো হয়ে গেছে, এই জায়গাটায় ও হয়ে, যদি রেজাল্ট একই চলে আসবে না, এখানে 2-1টা গুণ আছে, হবে না। তাহলে এটা হবে ডেল্টা আর বাই আর 0.2, এটা আছে 5, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে 0.3 ডিভাইডেড বাই 100। হ্যাঁ, এবারে যা ক্যালকুলেশন ম্যাথমেটিক্স, এই বাচ্চা আর কিছুই না, এইটুকু খেয়াল রাখতে হবে। তাহলে উত্তর কি হবে? এখান থেকে আসবে 2, 10.3। এখান থেকে আসলো 2 নাকি রে? ওখান থেকে আসবে হ্যাঁ 8 নাকি? 2 দিয়ে 4 0.4, 8 আসবে, প্লাস এখান থেকে আসবে 8, তারপরেরটা থেকে আসবে 0.3, হ্যাঁ 10.3%। তো এরকম যদি অঙ্ক থাকে, ইউনিট থাকলে ভয় খাওয়ার কিছুই নেই, কারণ অ্যাবসলিউট এরর এবং অ্যাবসলিউট ভ্যালুর তো ইউনিট একই, তাদের তো রেশিও থাকবে না। পার্সেন্টেজ এরর বের করতে বললে, শতকরা এরর বের করতে বললে, তাদের তো রেশিও থাকবে, স্বাভাবিকভাবেই কোনো অসুবিধা নেই। যদি তোমাকে আমি বলতাম ডেনসিটি কত, তাহলে অনেক জটিল ব্যাপার হয়ে যেত, সাধারণত অঙ্ক দেয় না, যদি দেয় তাও আমি বলে দিচ্ছি কিভাবে করবে। তুমি ডেনসিটির মানটা আগে তোমাকে বের করতে হবে, এখানে আর ইউনিট আলাদা আলাদা রাখলে হবে না, এটা কেজিতে আছে, এটা সেন্টিমিটারে আছে, এটা মিলিমিটারে আছে, সবকেই তুমি সিজিএস এ দরকার হলে নিয়ে চলে যেতে পারো, একে গ্রামে নিয়ে চলে যাবে, এ সিজিএস এ থাকলো, একে সেন্টিমিটারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে গ্রাম পার সিসিতে কি পাবে, ডেনসিটিটা পেয়ে যাবে। এরপরে তোমাকে কি করতে হবে, তার অ্যাবসলিউট এররটা বের করতে হবে। তাহলে প্রথমে রো বের করবে, রো যখনই বের করবে, দেখো এখানে কিন্তু এখানে একটা পেয়ে গেছো, কি পেয়েছো, ডেল্টা রো বাই রো ইন্টু 100 সমান এটা পেয়েছো। তাহলে রো পেয়ে যাচ্ছ, ডেল্টা রো কত যদি বের করতে বলে আর কোনো অসুবিধা হবে না। একবার দেখিয়ে দিই, ধরো ডেনসিটিটা তো তোমরা বের করতে পারবো, ওটা তো একটা ম্যাথামেটিক্স। ধরো রো এর মান আসলো x গ্রাম পার সিসি, কথার দ্বারা আমরা পেলাম, সিজিএস এই মানটি পেলাম। এরপরে তুমি কি পেয়েছো, ডেল্টা রো বাই রো ইন্টু 100, যেমন এখানে আমাদের পেয়েছো 10.3, তাহলে এখান থেকে তোমার ডেল্টা রোটা দরকার, তাহলে ডেল্টা রো সমান কি হবে, 100 দিয়ে ভাগ করো, রো দিয়ে গুণ করো, তাহলে ডেল্টা রো দিস ইজ ইকুয়াল টু 10.3 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স, রো এর মান। তাহলে রো যদি এক্স হয়, এখানে পেয়ে গেলে মানটা, খালি এইটুকু ক্যালকুলেশন করতে হবে, তখন ডেল্টা রো এর ইউনিটটা কি হবে, রো এর ইউনিটের সঙ্গে সমান গ্রাম পার সিসি। ক্লিয়ার? যদি কখনো দেয় যে ডেনসিটি কত, সাধারণত দেয় না, তাহলে আগে পার্সেন্টেজ এররই বের করবে, ওইভাবে বের করতে গেলে অনেক সময় লাগবে, বের করে নিয়ে জাস্ট রো দিয়ে গুণ করো, 100 দিয়ে ভাগ করো, তাহলে কি পেয়ে যাবে, ডেল্টা রো মানে অ্যাবসলিউট এরর ইন ডেনসিটি, এটা পেয়ে যাবে। ক্লিয়ার? কারোর কোনো সমস্যা থাকলে বলো, নাহলে নেক্সট প্রবলেমে চলে যাবো। ক্লিয়ার তো? প্রতি একক ঘনত্ব বার করার ক্ষেত্রে নাকি? হ্যাঁ, যদি বলে যে ডেনসিটি কত, আমি যেমন এখানে বললাম ডেনসিটি শতকরা ত্রুটি কত, ওটা আমি বললাম না, ডেনসিটি কত, তাহলে ডেনসিটি বের করতে গেলে আগে তুমি ডেনসিটির অ্যাবসলিউট ভ্যালুটা বের করে নিলে, রো সে ধরো ক্যালকুলেশন করে পেলে তুমি ফর্মুলাতে পুট করে একটা মান পেয়ে গেলে, কারণ ভর আছে, রেডিয়াস আছে, দৈর্ঘ্য আছে, মানে পেয়ে যাবে মানটা, সেটা অ্যাবসলিউট ভ্যালু হয়ে গেল। তার সঙ্গে অ্যাবসলিউট এররটা বের করতে হবে, তাহলে অ্যাবসলিউট এরর কিভাবে পাবে না, তুমি তো পার্সেন্টেজ এরর পাচ্ছ, দিস ইজ পার্সেন্টেজ এরর, তাকে 100 দিয়ে ভাগ করো, রো দিয়ে গুণ করো। ক্লিয়ার?
কিন্তু ওখানে যে ওটা বের করবে ওখানে তাহলে অবশ্যই সমস্যা। হ্যাঁ স্যার রুটের সঙ্গে পাওয়ারটা বলো। হ্যাঁ তোমার আওয়াজ শোনা যাচ্ছে না, অন্য কেউ বুঝতে পারলে আমাকে বলো, ওর কথা শুনে বলো। আমরা ওয়ের শুনতে পাচ্ছি না। হ্যাঁ একজন বলো। স্যার ও বলছে রো এর ভ্যালুটা কত হবে? রো এর ভ্যালু তো ফর্মুলা তোমরা ক্যালকুলেশন, আমি আর ক্যালকুলেশন করলাম না। রো ইকুয়াল টু তোমাদের কাছে তো ফর্মুলা আছে, মাস আছে, এম এর মান 10 কেজি আছে, পাই আর এর মান 5 মিলিমিটার আছে, এল এর মান 10 সেন্টিমিটার আছে। তোমরা এটা পুট করে ক্যালকুলেশন করবে। সব তো ক্যালকুলেশন এখানে করতে গেলে অনেক সময় লাগবে না। এম এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, ইউনিট গুলো আলাদা আলাদা আছে, তুমি সব সিজিএসে নিয়ে চলে যাবে। এমটাকে গ্রামে নিয়ে চলে যাবে, এলটা তো সেন্টিমিটারে আছে, 8টা মিলিমিটারে আছে, ওটাকেও সেন্টিমিটারে নিয়ে চলে যাবে। বুঝা গেল? ওটা আমি ক্যালকুলেশন করলাম না, ওটাই তো আমি বললাম যে এটা ধরে নিলাম হয়তো এক্স বেরোলো। ওকে স্যার বুঝতে ওটা পেরেছি। হ্যাঁ ওটার সাথে তো ফিজিক্সের কোনো ব্যাপার না, ওটা আমি আর ক্যালকুলেশনই করলাম না। এরপরে রেজিস্ট্যান্সের যেটা আছে দেখো প্যারালাল কম্বিনেশনে, ওটাও একই রকম ভাবে করতে পারো। আমি খালি ফর্মুলাটা তৈরি করে দেবো, তোমরা মানটা পুট করে নেবে। হ্যাঁ প্রত্যেকেই জানো প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স কত হয় গো? মনে আছে ফর্মুলা? R1 R2 by R1 R1 plus R2 by R1 plus R2। ক্লিয়ার? দুভাবে অঙ্ক হয়, আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, তোমরা দরকার হলে আরেকটা প্রসেস করবে, সেটাও বলে দেবো। প্রথমে লগ নিয়ে নেবে, লগ নিয়ে ডেরিভেটিভ করে একদম ডাইরেক্ট আমি করে দিচ্ছি, নাহলে স্টেপ অনেক বড় হবে। আচ্ছা করতে পারো। আপনার বিশাল প্রবলেম হয় সাউন্ডে। হ্যাঁ আপনার ওই ব্লুটুথটা মানে একটু খারাপ আছে, সাউন্ডের প্রবলেম হয়েছে। হ্যাঁ স্যার প্রচুর। আরে খালি মুখে হয় নাকি? খালি মুখে দেখো তো, দাঁড়া এখানে তো কোনো আওয়াজ নেই। ঘ্যাট করে আওয়াজ হচ্ছে। আচ্ছা দেখো খালি মুখে দেখো কি আওয়াজ আছে নাকি, দেখি দাঁড়া 1 মিনিট। অফ করে ব্লুটুথটা অফ করে খালি মুখে দেখো তো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম হ্যাঁ স্যার। স্যার হাঁসের আওয়াজ হচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো এবারে খালি মুখে ভালো হবে। প্রথমে লগ নিয়ে নেবে। হ্যাঁ দেখো আগের মতো আগে যে অঙ্কটা করেছিলাম লগারিদম নিয়ে, আমি দরকার হলে আরেকবার লিখে দিচ্ছি। তাহলে লগারিদম অফ R1 and R2, এটা ভাগ আছে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। লগারিদম অফ R1 প্লাস R2, এরপরে ডেরিভেটিভ, এটা গুণ আছে যোগ করতে পারে, একবারে করে দিচ্ছি। ডেরিভেটিভ করে একদমে মাইনাস গুলো সব প্লাস করে নাও, একদমে ইউনিফর্মে লিখে দিলাম। হ্যাঁ ডেল্টা আরপি বাই আরপি দিস ইজ ইকুয়াল টু, তাহলে এটা হবে কি লগ R1 প্লাস লগ R2, মানে ডেল্টা R1 বাই R1 ডেল্টা R2 বাই R2, মাইনাস প্লাস করে নেবে কারণ লগ নিয়ে নিয়েছো। ডেল্টা অফ R1 R2 divided by R1 plus R2। দেখো R1 ডেল্টা R1 সব মান কিন্তু দেওয়া আছে। কাজটা কেন করলেন? হ্যাঁ এটা লগ নিলাম, তুমি একটা লাইন, আমি জাম্প করে গেছি দুটো লাইন। প্রথমে ডেরিভেটিভ করতে হবে, তারপরে ডেল্টা ফর্মে লিখলে কি হবে? মাইনাস হয়ে যাবে। আগের দিনে হলো না? মাইনাস গুলো সব কি হবে? আগের দিনে একটা ফর্মুলা বানালাম না, যে লাইনটা জাম্প করেছেন ওটাও লিখে দিন, বুঝতে পারছি।
আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে এই লাইনটাকে গুণটাকে যোগের ফর্মে লেখো, লগে আইডি আছে তো, log of r1 r2 সমান log r1 প্লাস log r2, হ্যাঁ, মাইনাস নিচে ভাগ আছে মানে বিয়োগ হয়ে যাবে r1 বাই r2। ক্লিয়ার? Yes, sir. এই পর্যন্ত ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এরপরে ডেরিভেটিভ করো, d of rp বাই rp, ডেরিভেটিভ দ্বারা আমি বলতে পারবো না, এগুলো তো জানো, লগারিদম ডেরিভেটিভ কি হয়, নিচে চলে আসে r1 প্লাস d of r2 বাই r2 মাইনাস d of r1 প্লাস r2 বাই r1 প্লাস r2। এরপর আগের দিনে কি বলেছিলাম, যে যখন ইরর ফর্মে লিখবে ডেরিভেটিভ দিয়ে ইররে যাবে, সব মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, কারণ ইরর তো নেগেটিভ হয় না। তাহলে ডেল্টা আরপি বাই আরপি is equal to delta r1 by r1 delta r2 by r2 মাইনাসটা প্লাস করো, ডেল্টা r1 একবার করে দিলাম, ডেল্টা r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আর অঙ্ক করতে হবে নাকি? r1 ডেল্টা r1 এর মান তো দেওয়া আছে, আর করছি না, তোমরা খালি মান বসাবে, উত্তর করবে। আচ্ছা বলে দাও r1 কত আছে বলো তো, r1 কত আছে? 10 প্লাস মাইনাস 0.2। 10 প্লাস মাইনাস 0.2, তার মানে ডেল্টা r1 টা 0.2, r1 টা 10, হ্যাঁ, আর r2 5 plus minus 0.3. 5 প্লাস মাইনাস 0.3, অন্য দিলে মানটা ভালো আসতে, যাক ঠিক আছে। তাহলে এখানে আরপি এর মান প্রথমে আগে বের করে নাও, আরপি হবে 5 × 50 বাই 15, 50 বাই 15, 5 দিয়ে যদি ভাগ করো 10/3 নাকি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট আরপি এর মানটা। তাহলে দিস ইজ ইকুয়াল টু, একটা লাইন লেখো, ডেল্টা r1 0.2, Sir, D আর ডেল্টার মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ বলো বলো, D আর ডেল্টার মধ্যে ডিফারেন্সটা একবার বলুন। এটা হলো ডেরিভেটিভ, যখনই ইরর ফর্মে যাবে, ডেল্টা ফর্মে যাবে, ডেল্টা সাইন আগে বসলো মানে ইরর ওর, এটা মানে এর ডেরিভেটিভ, এর ক্ষুদ্রতম মান আরপি এর। যখন ইরর ফর্মে লিখলে দুজনের মিনিংটা ম্যাথমেটিক্যালি একই, ফিজিক্সগত ভাবে একটু আলাদা। ডেল্টা আরপি মানেও ক্ষুদ্রতম ভ্যালু, আবার ডিআরপি মানেও ক্ষুদ্রতম ভ্যালু, দুজনের মিনিং ম্যাথমেটিক্স গত ভাবে একই, ফিজিক্সগত ভাবে এর সাইন প্লাস মাইনাস দুই হতে পারে, কিন্তু এর সাইন সবসময় প্লাস হবে, কারণ ইরর যখন তুমি মিনিং নিচ্ছ ইরর মানে তখনই যোগ চলে আসবে, এই জন্য মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। মোটামুটি যখন ডেরিভেটিভ তোমরা শুরু করেছো তখন একটু আইডিয়া আছে, দেখবে ডেল্টা আর ডি এর মধ্যে ফারাক ডেল্টা থেকে ডি হয়। ও আওয়াজ আসছে। এক্সট্রা কে কথা বলছে একটা মাইকে মনে হয়। ও মাইকের রাস্তা মানগুলো পুট করে নাও না, আর কেন ওটা কি বললেন বলে অ্যান্সারটা হচ্ছে 0.38। হ্যাঁ মান যোগ করলে হচ্ছে 0.38 স্যার অ্যান্সারটা। এই তো 15 হয়ে গেল তো, এই যে ক্যালকুলেশন বলো। হ্যাঁ এবারে নিজেরা বাকিটা ক্যালকুলেশন পারবে না, করে দিতে হবে। পারলাম স্যার। হ্যাঁ তুমি বাকিটা করে দিতে হবে না, পারবে? হ্যাঁ স্যার হয়ে গেছে। 0.113। যা আসবে আসবে, এটা এবারে করবে, ওটা আমি আর দেখতে যাচ্ছি না। 100 দিয়ে কিন্তু গুণ করবে, কারণ তোমার এটা রিলেটিভ,
থেকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ ইরোরটা পেয়ে যাবে। আর কত হবে দেখে বোঝা, এখান থেকে 0.02, এখান থেকে আসবে 0.06, আনসারটা হচ্ছে 11.33 100 দিয়ে গুণ করলে। বাস 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হবে উত্তর। ক্লিয়ার? দেখো হচ্ছে আজকে দেখো ওয়ান ডাইমেনশনাল মোশন, মানে আমরা এরপরে নতুন চ্যাপ্টারে আসছি মেকানিক্স পার্টে। হ্যাঁ, কারোর যদি ওই চ্যাপ্টারে কোনো অসুবিধা থাকে অবশ্যই বলতে পারো। ঠিক আছে, আশা করি অসুবিধা হবে না, তবুও যদি হয় অবশ্যই বলতে পারো, কোনো অসুবিধা আমাদের নেই। দেখো ওয়ান ডাইমেনশনাল মোশন আমি একটু বড় করে লিখলাম, ওয়ান ওয়ান ডাইমেনশনাল মোশন 1D। আগে আমি এগুলো একটু ক্লিয়ার করি। 1D 2D 3D ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, তারপরে আমরা আস্তে আস্তে সিলেবাসে আসবো। একটা বস্তু কণা যদি একটি নির্দিষ্ট রেখা বরাবর যায়, অর্থাৎ একটা সরলরৈখিক বরাবর যদি সে গতিশীল হয় স্ট্রেট লাইন বরাবর, তখন তার মোশনটাকে বলতে পারো ওয়ান ডাইমেনশনাল মোশন। যেমন একটা বস্তু কণা ধরো ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলছে, একটু কোঅর্ডিনেট সিস্টেমের আকারে দেখাই তাহলে আরো সুবিধা হবে। এটা ধরো আমাদের একটি কোঅর্ডিনেট সিস্টেম, আশা করি আইডিয়া আছে, নাহলে আমি ডিটেলসে আবার বলবো। আচ্ছা, এটাই আমি এখন এক্স নিলাম, পরে আর এটা এক্স নাও নিতে পারি, এটা ওয়াই নিলাম, এটা জেড নিলাম। আচ্ছা বলো তো আইডিয়া আছে নাকি একটু দেখি, এটা রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড গো? কোঅর্ডিনেট ভিডিওটা স্টপ হয়ে গেল, তার তো নেই। ঠিক আছে দেখো, সময় পাই ভিডিও দেখতে পাচ্ছি না স্যার। এক মিনিট দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। লেফট হ্যান্ডেড না রাইট হ্যান্ডেড গো কোঅর্ডিনেট সিস্টেমটা? রাইট হ্যান্ডেড। রাইট হ্যান্ডেড। রাইট হ্যান্ডেড। কি হবে স্যার একবার বলে দিন। ডান হাতের চারটে আঙুলকে, এই যে চারটে আঙুল আছে, ফার্স্ট থেকে সেকেন্ডের দিকে মুড়বে। যদি থার্ড কোঅর্ডিনেট কে দেখায় তাহলে রাইট হ্যান্ডেড। যেমন আমাদের এখানে এক্স থেকে ওয়াই মুড়লে অটোমেটিক দেখো জেড চলে আসবে। বাম হাতে যদি নাও তাহলে মাইনাস জেড চলে আসবে, তাহলে লেফট হ্যান্ডেড হয়ে যাবে, কিন্তু এখানে তো আসছে না,
এখানে প্লাস জেড আছে এইদিকে। আর স্যার এটা আরেকবার বলুন। ডান হাতের 4টে আঙুলকে রাইট হ্যান্ডেড, ডান হাতের এই জন্য রাইট হ্যান্ডেড আর কি। হ্যাঁ, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে মুড়বে, যদি জেড চলে আসে তাহলে সেটা আমাদের হয়ে যাবে রাইট হ্যান্ডেড সিস্টেম। আর যদি মাইনাস জেড আসে তাহলে চলে আসবে আমাদের, ধরো একটু পরে উল্টে দিলেই হবে আর কি, আর কিছু না। এটা জেড নিয়ে নিলাম, এটাকে এক্স নিয়ে নিলাম, এটা তখন হয়ে যাবে ওয়াই। এটাও আমাদের রাইট হ্যান্ডেড, মানে উল্টো দিকে যদি নাও, যদিও লেফট হ্যান্ডেড সিস্টেম আমাদের ব্যবহার করা হয় না। ফিজিক্সে লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার খুবই কম। এক্স থেকে ওয়াই এর দিকে যদি বাম হাতের 4টে আঙুল মোড়ো, যদি জেড অ্যাক্সিসটা এই অক্ষ বরাবর থাকে অর্থাৎ বুড়ো আঙুল বরাবর থাকে, তখন সেটা লেফট হ্যান্ডেড সিস্টেম। লেফট হ্যান্ডেড সিস্টেম আমাদের ব্যবহার নেই বললেই হয়। বেশি ব্যবহার হচ্ছে আমাদের রাইট হ্যান্ডেড সিস্টেমের সব জায়গাতেই। ডান হাতের 4টে আঙুলকে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে যদি মুড়ে দাও, তাহলে বুড়ো আঙুলটা যদি জেড অ্যাক্সিস বরাবর থাকে তখন সেটা হয়ে যাবে রাইট হ্যান্ডেড সিস্টেম। যেমন তুমি এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে মোড়ো, ম্যাগনেটিজম পড়বে, খুব কাজে লাগবে। এক্স থেকে ওয়াই, তাহলে এরকম রাখলে এটা দেখো উপরের দিকে চলে আসছে, উপরের তলে উপরের দিকে চলে আসছে। কিন্তু উল্টো দিকে করো, আসবে না, আমার নিচের দিকে চলে যাবে। হ্যাঁ, স্যার ওই মোড়াটা বুঝলাম না, আরেকবার বলুন। হ্যাঁ বলো। ওই যেটা মুড়তে বললেন হাতটা। হ্যাঁ, এটা এক্স থেকে ওয়াই এর দিকে ডান হাতের 4টে আঙুল মোড়ো, দেখো জেড অ্যাক্সিসটা এটা উপরের দিকে চলে আসছে। যদি জেডটা উপরের দিকেই আছে তাহলে এটা কি বলে রাইট হ্যান্ডেড। কিন্তু লেফট হ্যান্ডেড হলে কি হতো, জেডটার উপরের দিকে হতো না, কারণ এটা এক্স, তাহলে এইভাবে মুড়লে এটা নিচের দিকে চলে যেত আর কি, ভেতরের দিকে। স্যার লেফট হ্যান্ডেড ছবিটা একটু আঁকেন না। হ্যাঁ, লেফট হ্যান্ডেড আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ, লেফট হ্যান্ডেড একটা দেখাচ্ছি। উল্টে দাও, এই নিচে দেখাচ্ছি। হ্যাঁ, যদি এর ব্যবহার নেই, এটা এক্স করে নাও, এটাকে ওয়াই করে নাও, খালি এটা জেডই থাক, তাহলে লেফট হ্যান্ডেড হয়ে যাবে আর কি। দেখো এখন ডান হাতে 4টে আঙুল যদি মোড়ো এক্স থেকে ওয়াই এর দিকে, তাহলে জেডটা হয়ে যাচ্ছে ভিতরের দিকে। কিন্তু এটা কি আছে, জেডটা ওরের তলের সঙ্গে আপওয়ার্ড বাইরের দিকে আছে। কিন্তু লেফট হ্যান্ডেড নাও, এই যে লেফট হ্যান্ডেড, এটাকে দেখো এক্স থেকে ওয়াই এর দিকে মোড়ো, এটা দেখো উপরের দিকে আসছে, উপরের দিকে আসছে তো। এক্স থেকে ওয়াই এর দিকে মোড়ো, তোমরা নিজেরাই খাতায় আঁকো, আঁকলে বুঝতে পেরে যাবে। এক্স থেকে ওয়াই এর দিকে বাম হাতের 4টে আঙুলকে মুড়ে দিলাম, মুড়ে দিলে দেখো 4 নম্বর যেটা আঙুল রয়ে যাচ্ছে আমাদের বুড়ো আঙুল, যেটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুলি, সেটা দেখো উপরের দিকে আছে, জেড অ্যাক্সিসটা উপরের দিকে আছে, তাহলে এটা হলো লেফট হ্যান্ডেড সিস্টেম। লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড এটা আমাদের অত ব্যাপার না, ম্যাক্সিমাম সময় আমাদের সব রাইট হ্যান্ডেড, সব পড়ানো হবে রাইট হ্যান্ডেড সিস্টেমে পড়ানো হবে। ওকে, এরপরে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম এক্স এক্স জেড ওয়াই বা তিনটেই হতে পারে। এইখানে ম্যাক্সিমাম আলোচনাটা এই জায়গাতেই আমাদের হবে। এরপরে যেটা আমি বলছিলাম, দেখো একটা বস্তুকণা যদি একটা সরলরেখা বরাবর চলে, তখন তার মোশনটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। মানে কিরকম দিক দেখতে, সে এক্স অক্ষ বরাবর যেতে পারে, যতক্ষণ যাবে সে এক্স অক্ষ বরাবরই যাবে। ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, যতক্ষণ সে যাবে ততক্ষণ সে ওয়াই অক্ষ বরাবরই যাবে। আবার জেড অক্ষ বরাবরও যেতে পারে। ক্লিয়ার? কিন্তু সে অভিমুখ পরিবর্তন করবে না, করতে পারে ওই অক্ষ বরাবরই ব্যাকে আসতে পারে, রিভার্স ডিরেকশনে আসতে পারে। ওই রেখা বরাবরই সে রিভার্স ডিরেকশনে আসতে পারে, কিন্তু কখনোই সে মানে টার্নিং নিয়ে আবার এদিকে হয়ে এরকম হয়ে হবে না। যখনই এটা আমি এইরকম দেখিয়ে দিলাম, তখনই দেখো সে এক্স অক্ষ বরাবর প্লাস ওয়াই অক্ষ বরাবর দুটো অক্ষ আসছে, মানে একটা প্লেন চলে আসবে। তাহলে মোশনটা কি হয়ে যাবে, 2 ডাইমেনশনাল। তাহলে 1 ডাইমেনশনাল মোশন মানে একটা রেখা বরাবরই তার গতিটা থাকবে। ওকে, তাহলে একটা রেখা বরাবর যদি সে যায় বা ফিরেও আসতে পারে, কোনো অসুবিধা আমাদের নেই।
ক্লিয়ার? কিন্তু কখনোই দুটো কোঅর্ডিনেট তার রিপ্রেজেন্ট করার জন্য লাগবে না। যেমন তুমি যদি এটাকে একটা কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনই ধরো, এটাকে যদি অরিজিন ধরে করো, তাহলে সবসময় এক্সটাই আমাদের লাগছে, ওয়াইটা লাগছে না। ফিরে আসার সময় এক্স লাগছে, ওয়াই লাগছে না। যাওয়ার সময় এক্স লাগছে, ওয়াই কিন্তু আমাদের লাগবে না। আর টু ডাইমেনশনাল মোশন মানে কি, এক্স ওয়াই জেড এই তিনটের মধ্যে যে কোনো দুটো আমাদের দরকার পড়বে। মানে এক কথা একটা বস্তুকণা যদি একটা প্লেনে থাকে, তো টু ডাইমেনশনাল মোশন আমাদের সিলেবাসে আছে। তার মধ্যে উদাহরণ হিসেবে তোমরা নিশ্চয়ই জানো সার্কুলার মোশন, পড়েছো তো? হ্যাঁ, সার্কুলার মোশন, দিস ইজ টু ডাইমেনশনাল মোশন। প্রজেক্টাইল মোশন, প্রাসের গতি, এগুলাই পড়াবো। এগুলো হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। আর থ্রি ডাইমেনশনাল মোশন নিয়ে বলার দরকার পড়ে না ম্যাক্সিমাম। যেমন মোশনই হচ্ছে থ্রি ডাইমেনশনাল। যেমন একটা মাছি, তার গতির কথা যদি ভাবো, সেটা এক কথায় থ্রি ডাইমেনশনাল। কিন্তু একটা পিঁপড়েকে যদি বোর্ডের মধ্যে ছেড়ে দাও, তাহলে তার গতির কথা যদি ভাবো, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল। আর যদি একটা বস্তু কোনো শুধুমাত্র একটা রেখা বরাবরই যায়, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ওয়ান ডাইমেনশনাল। এই হচ্ছে আমাদের তিনটে কেস, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এরপরে আমরা আসি কি কি ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রথম যে ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পাবো, আমি ইংরেজিতে লিখলাম ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। দু নম্বরে হচ্ছে ডিস্টেন্স কভার বা ডিস্টেন্স। দুটো জিনিস হচ্ছে আলাদা। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, তোমরা জানো নিশ্চয় সরণ। আমি বাংলাটা লিখে দিলাম। আর এটার বাংলা মানে হচ্ছে দূরত্ব। দুটো জিনিস কিন্তু আলাদা। বুঝিয়ে দিন না স্যার কিভাবে আলাদা। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এর মান আছে, সঙ্গে সঙ্গে একটা অভিমুখ আছে। ডিস্টেন্সের কোনো অভিমুখ নেই, এটা শুধুমাত্র মান আছে। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এর মানও আছে, অভিমুখও আছে। সরণ, তোমরা নিশ্চয়ই পড়েছো, কোনো বস্তু কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে কোনো একটা দিকে যে দূরত্ব অতিক্রম করে, সেটা ডিসপ্লেসমেন্ট। আর যদি নির্দিষ্ট ডিরেকশনটা উল্লেখ না করো, তাহলে সেটা হয়ে যাবে ডিস্টেন্স। ওকে, যেমন একটা উদাহরণ হিসেবে যদি নেওয়া হয়, একটা বস্তু কণা এ পয়েন্টে ছিল, এ পয়েন্টে চলে গেল কোথায়, বি পয়েন্টে চলে গেল, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে না, বস্তু কণাটা ধরো যদি এই পথে আমাদের যায়, যেহেতু ওয়ান ডাইমেনশনাল মোশন, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দুটো পয়েন্টের সংযোজক, শর্টেস্ট ডিস্টেন্স, এটা হচ্ছে সরণ। কিন্তু দূরত্ব সে কোন পথে গেছে তার উপরে ডিপেন্ড করে আসবে। যদি এটা টু ডাইমেনশনাল মোশন আমি একে দেখালাম, এই পথে গেছে না এই পথে গেছে না এই পথে গেছে, তার উপরে ডিপেন্ড করে আমাদের ডিস্টেন্স কিন্তু আসবে। যদি একটা নির্দিষ্ট রেখা বরাবরই যায়, তাহলে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের মান কি হবে, একই হয়ে যাবে, আলাদা কিছু হবে না। ধরো এ থেকে বি যদি 1 নম্বর পথে আমাদের যায়, তাহলে বোঝাই যাচ্ছে সরণের মান এবং ডিস্টেন্সের মান হচ্ছে সেম। কিন্তু বাকি যে দুটো পথ আমি নিয়েছি 2 এবং 3, এই দুটো পথে লক্ষ্য করে দেখো সরণের মান এবং ডিসপ্লেসমেন্ট এই দূরত্বের মানের মধ্যে ফারাক আছে। দূরত্বের মান হচ্ছে অনেকটাই বেশি, কারণ অতিক্রান্ত দূরত্বের যেহেতু কোনো অভিমুখ নেই, ফলে সে এদিক দিয়ে যেদিক দিয়ে খুশি যাক না কেন, টোটালটা অনেকটাই বেশি হবে, কিন্তু ডিসপ্লেসমেন্টের মানটা অনেকটাই কম হবে। ক্লিয়ার? তাই একটু লক্ষ্য করে দেখো। তার মানে আমি যদি ছোট্ট করে একটু লিখি ডেল্টা এস, মানে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট, আমি এইখানে ম্যাগনিটিউডও দিয়ে দিলাম, ভেক্টরও দিলাম, কার, এটা ডিসপ্লেসমেন্টের, সরণের। এটার মান কি হবে, এটা সব সময় কম হবে কার থেকে,
অতিক্রান্ত দূরত্বের থেকে, ডেল্টা এস এর থেকে। মানে অতিক্রান্ত দূরত্বের মান একটা দুটো পয়েন্টের মধ্যে। বলো, দুটোই ডেল্টা এসি লেখা হবে? অন্য কিছু নিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি ডি নিতে পারো, যা খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই, ওটা ব্যাপার না। মেন জিনিসটা হচ্ছে এটা যে অতিক্রান্ত দূরত্বের মান সরণের মানের সমান হতে পারে, যেমন 1 নম্বর পথে আমাদের দেখানো আছে। কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান সরণের মানের থেকে বেশিও হতে পারে। কখনোই অতিক্রান্ত দূরত্বের মান সরণের মানের থেকে সাধারণত কম হবে না। কারণ ডিসপ্লেসমেন্ট একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা কার উপরে নির্ভর করছে? শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপরে ডিসপ্লেসমেন্ট নির্ভর করছে। কোন পথে পার্টিকেলটা গেল তার উপরে কিন্তু ডিসপ্লেসমেন্ট নির্ভর করে না। শুধুমাত্র নির্ভর করে, ছোট করে হয়তো লিখেও রাখতে পারো, ডিপেন্ডস অন, ডিসপ্লেসমেন্ট শুধুমাত্র নির্ভর করে, ডিপেন্ডস অন ইনিশিয়াল, ইনিশিয়াল মানে প্রারম্ভ বিন্দু, হ্যাঁ, ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট। কোন পথে গেল তার উপরে নির্ভর করে না। তার মানে ওটাও লিখে রাখতে পারো, ইন্ডিপেন্ডেন্ট অফ, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, পাথের উপরে নির্ভর করে না। ডিসপ্লেসমেন্টের মান পাথের উপরে নির্ভর করে না। কি করে? শুধুমাত্র ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপরে নির্ভর করে। সরণের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কি না, সরণের মানটা যেটা উল্টো হচ্ছে ডিস্টেন্সের ব্যাপারের ক্ষেত্রে, সেটা পাথের উপর নির্ভর করে। কারণ কোন পথে সরণটা স্কেলার রাশি আর দূরত্বটা ভেক্টর রাশি, এটা একটা পার্থক্য হবে। অবশ্যই ডিস্টেন্স হচ্ছে একটা ভেক্টর রাশি, সরণ হচ্ছে একটা স্কেলার রাশি। সরণের মান অতিক্রান্ত দূরত্বের উপরে নির্ভর, অতিক্রান্ত পথ কোন পথে গেছো তার উপরে নির্ভর করে না, শুধুমাত্র ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের উপরে নির্ভর করে। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে অবশ্যই পাথের উপরে নির্ভর করে। এরপরে আরো ছোটখাটো অনেক পার্থক্য তুমি পাবে। একটা গতিশীল বস্তু সরণ শূন্য হতে পারে, কিন্তু আমাদের অতিক্রান্ত দূরত্ব কি শূন্য হবে? না স্যার। কখনোই শূন্য হবে না। কারণ একটা বস্তু যদি পুনরায় আগের অবস্থানে ফিরে চলে আসে তাহলে তার সরণটা শূন্য হয়ে গেল, কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হয় না। তাই দেখবে স্পিড, এভারেজ স্পিড বা স্পিডের মান 0 হতে পারে, কিন্তু এই দ্রুতির মান, ভেলোসিটির মান, এভারেজ ভেলোসিটি বা ভেলোসিটির মান 0 হতে পারে, কিন্তু এভারেজ স্পিড বা স্পিড কখনোই কি হয় না? 0 হয় না। হয় না। হয় এই না। কারণে দেখবে, হ্যাঁ, গাড়িতে বিশেষ করে লরি বা বিভিন্ন ধরনের বড় বড় গাড়িতে লেখা থাকে, দেখবে স্পিড 40 কিলোমিটার/আওয়ার। এখানে ভেলোসিটি কিন্তু লেখা থাকে না। কোনো গাড়িতে দেখেছো ভেলোসিটি 40 কিলোমিটার/আওয়ার? কি গো? মোটামুটি না স্যার। রাস্তাঘাটে ছোট 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 গাড়ি দেখেছো তো, দেখবে লেখা আছে। কখনো এইটা পাবে না। ওরা ইউনিটটা হয়তো লেখে না, ধরে নিতে হয় আওয়ারে। কি লেখা থাকে? স্পিড লেখা থাকে। হয় কারণ গাড়ি তো কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে যায় না। গাড়ি কি আঁকা বাঁকা পথে 1 নম্বর চলে, ফলে প্রতি মুহূর্তে গতির অভিমুখ পরিবর্তিত হয়। 2 নম্বর হচ্ছে গাড়ি পূর্বের অবস্থানে ফিরে আসতে পারে, তার মানে এই নয় তার ভেলোসিটিটা শূন্য হলো, কিন্তু স্পিড তো শূন্য আর হচ্ছে না। তাহলে গড় আমরা 40 কিলোমিটার/আওয়ার এইসব লিখবো কিভাবে? কারণ স্পিড 0 হতে পারে না, ভেলোসিটি কি হতে পারে? 0 হতে পারে। কারণ দেখবে গাড়িতে কখনোই ভেলোসিটি লেখা থাকে না, গাড়িতে সবসময় কি লেখা থাকে? স্পিড লেখা থাকে। কারণ স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এটা তুমি আঁকা বাঁকা যে কোনো পথে নিতে পারো, কোনো অসুবিধা আমাদের নেই। তাই গতিশীল একটি বস্তু কণার ভেলোসিটি শূন্য হতে পারে। একটা মার্বেলকে উপরের দিকে ছুড়লে একটা সময় পরে তোমার হাতে এসে পড়বে, ফলে তার টোটাল ডিসপ্লেসমেন্ট 0। টাইম দিয়ে যদি ভাগ করো, ভেলোসিটি 0, কিন্তু স্পিড কখনোই 0 হবে না। কারণ তার একটা স্পিড একটা আছে, অতিক্রান্ত দূরত্ব একটা আছে, স্বাভাবিকভাবে স্পিডের একটা মান তুমি পাবে।
যেমন একটি ছোট প্রবলেম দেওয়া হয় অনেক সময়, এখানে দেখবে হ্যাঁ এরকম একটি শেপ থাকে, সেম হেমিস্ফেরিক্যাল শেপ। একটা পিঁপড়ে ধরো ডায়ামিটার বরাবর এ থেকে বিতে গেল, এ থেকে বিতে কোন পথে গেল, ডায়ামিটার বরাবর গেল। আরেকটা পিঁপড়ে ধরো সারফেস বরাবর গিয়ে এখানে পৌঁছলো, দিয়ে বলা হলো দুজনের ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন কি বলো তো? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হবে, ডিস্টেন্সটা ডিফারেন্ট হবে। ডিস্টেন্সটা বেশি হবে, ডিসপ্লেসমেন্টটা কম হবে। ডিসপ্লেসমেন্ট দুজনেরই কি সেম হবে। তাই টু যদি আর ইস টু আমি লিখে দিচ্ছি, যদি ডিসপ্লেসমেন্টের কথা পাই ভাবো, আর স্কয়ার। ডিসপ্লেসমেন্টের কথা যদি ভাবো, তাহলে 1 নম্বর কেসেও যাই হবে S1 আর S2 কি হবে, একই হবে। হ্যাঁ, সমান হবে, কারণ দুজনেরই ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে একই। থার্মোডাইনামিক্স একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পড়েছো, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি। আর ডিস্টেন্সের কথা যদি বলো, তাহলে কিন্তু বিষয়টা একটু আলাদা, কারণ 2 নম্বর পথে ডিস্টেন্স কভার হচ্ছে, যদি এটা রেডিয়াস ধরেই করো, সে ক্যাপিটাল আর ধরে যদি করো, তাহলে S2 ইজ ইকুয়াল টু, দেখো বৃত্তাকার পথের কি আছে, 2 ভাগে 1 ভাগ আছে, মানে পাই আর, অর্ধ পরিধি। অর্ধ পরিধি মানে পাই আর S1 টা হচ্ছে 2 আর, পাই তো 2 এর থেকে বেশি, তার মানে S2 গ্রেটার দেন S1। দেখেও বোঝা যাচ্ছে 2 নম্বর পথে ডিস্টেন্স কভারটা বেশি হবে। ফলে এখন যদি স্পিড সেম হয়, ভেলোসিটি তার যাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবে 2 নম্বর পথে পৌঁছতে সময় বেশি লাগবে, কারণ যেহেতু স্পিড সেম, 1 নম্বর পথে পৌঁছতে সময় কম লাগবে। আর যদি স্পিডের মান কি হবে যা হয়, সময় যদি আবার একই লাগে, 1 নম্বর এবং 2 নম্বর পথে ধরা গেলে একই সময় লাগছে, তাহলে অবশ্যই 2 নম্বর পথে যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করছে, তাহলে স্পিড কি হবে, বেশি হতে হবে, তা নাহলে ওই দূরত্বটা কভার করতে পারবে না। দেখ, ওইগুলো একদম সাধারণ মানের ব্যাপার, ছোটখাটো বিষয়গুলো একটু খেয়াল রাখবে। ক্লিয়ার? নেক্সট আমরা আসি তাহলে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কেউ যদি ভেক্টরিক্যালি ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা মাপতে চাও, আমি 2-একটা প্রবলেমও করাবো, থিওরি আর বেশি হয়তো আলোচনা এখানে সম্ভব হবে না। ডিসপ্লেসমেন্ট যদি কোঅর্ডিনেট সিস্টেমের আকারে চাও, তাহলে আমি কোঅর্ডিনেট সিস্টেমের আকারে একটা দেখাই। সে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম x, this is a y, this is a z, a particle at any instance a p, এই পয়েন্টে ধরো আছে, যে কোনো পথে সে ধরো এই জায়গায় এসে পৌঁছলো, এরকম একটা জায়গায় এসে পৌঁছলো ধরো, সে কিউ, তাহলে হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট? না ইনিশিয়ালি if this is the position vector, সে ri নাম দিলাম, initial position vector, and this is the say rf final position vector, তাহলে what is the displacement? ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি যাচ্ছে কোন দিকে, এই দিকে, পি থেকে কিউ এর দিকে। কি এর দিকে, তাহলে অ্যারোহেডটা কোন দিকে হবে, পি থেকে কিউ এর দিকে হবে। এটার আমি নাম লিখতে পারি আর পি কিউ দিতে পারো, বা আর এমনি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আরই দিলাম। হ্যাঁ, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। আরেকবার একটু বলুন না স্যার, আরেকবার একটু বলুন। হ্যাঁ, স্যার ফার্স্ট থেকে বলুন, তাই বলছি। আরআই দিয়েছি, এটা ইনিশিয়াল পজিশন ভেক্টর বলে আরআই নাম দিয়েছি। তুমি 1ও দিতে পারো, 2ও দিতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। মানে পার্টিকেলটা ইনিশিয়ালি পি পয়েন্টে ধরে ছিল, এই জন্য তার পজিশন ভেক্টরটা লিখেছি আরআই। কোন দিকে হবে আরআই? এই দিকে। এটা হচ্ছে আরআই। এটা হচ্ছে সে 2 নম্বরে কিছু সময় পরে এখানে পৌঁছে গেল, একটা পিঁপড়েকে এখানে ছেড়ে দেওয়া হলো, তো একটা সময় পরে এখানে এসে তো হাজির হবে। তাহলে এখানে যদি হাজির হয়, তাহলে এটা তার ফাইনাল পজিশন ভেক্টর, এই জন্য এটার নাম দিয়েছি আরএফ। ক্লিয়ার? অ্যারোহেডটা কোন দিকে হবে, অরিজিন থেকে পজিশন ভেক্টরের দিকে, এটা আরএফ। এবারে ট্রায়াঙ্গুলার ল কি বলছে? স্যার আরআই আর আরএফটা কি বললেন, ওটা একটু বলুন। আরআইটা এ পি পয়েন্টে যখন ছিল, এর পজিশন ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন তো এটা, তাহলে এর পজিশন ভেক্টর এ পি পয়েন্টে আছে।
মানে এক কথায় যদি তুমি এর আকারে চাও তাহলে আড়াই সমান কি গো, ওপি নাকি, ওপি হ্যাঁ ভেক্টর। হ্যাঁ স্যার। আর যদি আর এফ টা চাও তাহলে এটা ও কিউ ভেক্টর। মোটামুটি এইটুকু আইডিয়া তো আছে। তো ট্রায়াঙ্গুলার ল অনুসারে কি হবে বলো তো, বলো ট্রায়াঙ্গুলার ল অনুসারে। স্যার রুট ওভার ও স্কয়ার মাইনাস ও কিউ স্কয়ার। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার ল মানে এখানে এগুলো সমকোণী RI plus R equals to RF. ভেক্টর এবং আর ভেক্টর কি আছে, একই ক্রমে আছে, তাই তো? একই ক্রমে তো, দেখো অ্যারোহেড গুলো কি আছে, আরেক তাহলে বিপরীত দিকে হবে। বিপরীত ক্রমে আছে, তাহলে এটা সমান হয়ে গেল। মনে আছে তো ট্রায়াঙ্গুলার ল? Yes, sir. তাহলে আমাদের তো 8টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে দিস ইজ ইকুয়াল টু, যদিও বলার দরকার পড়ে না, সবসময় মনে রাখবে ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করতে হবে। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর আই, আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর আই, মানে ইনিশিয়াল ফাইনাল পজিশন ভেক্টর থেকে ইনিশিয়াল পজিশন ভেক্টরটা বিয়োগ করে দিলে কি পেয়ে যাবে, ডিসপ্লেসমেন্টটা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? এটা আমরা কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে করতে পারি। একটা ছোট উদাহরণ নিলে ক্লিয়ার হবে। ধরো পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, ওখানেও লেখা যেতে পারে, আমি বাইরে লিখলাম পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে কত না 1 2 4, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3 4 6, সব ধরো মিটারে আছে, দিয়ে বললো ডিসপ্লেসমেন্ট কত বলো তো। A particle initially at the point P, after some time Sir, 2 2 2. Q, what is the displacement? বলো। 2i cap 2i cap, 2j cap 2z cap 2i cap, 2j cap, 2k k cap। cap বলার অসুবিধা আছে নাকি? নাহলে দেখো আরএফ মানে 3i প্লাস 4j প্লাস 6k ও কিউ, তার মানে 3i বিয়োগ করতে পারো, একবারেও করতে পারো, কেউ বিয়োগ করেও করতে পারো। এটা আরএফ ভেক্টর, কারণ এটা তার ফাইনাল পজিশন ভেক্টর। এখান থেকে বিয়োগ করে দাও, কত পি আই ক্যাপ 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ সমান, যা বলেছে ওটাই লেখো, 2i প্লাস 2j প্লাস 2k। ভেক্টরের ব্যাপারে বলবো নাকি এখানে, দরকার নেই, থাক। মোটামুটি সব লক্ষ্য করে দেখো কম্পোনেন্ট গুলো সব কি হয়ে গেছে, একই হয়ে গেছে। তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করবে গো? বিটা কোণ করবে যদি 90 না, ওটা দরকার নেই। আমি ধরো এক্স অক্ষের সঙ্গে আলফা বললাম, ওয়াই অক্ষের সঙ্গে বিটা বললাম, তাহলে আলফা বিটা এর মধ্যে সম্পর্ক কি, বা জেড অক্ষের সঙ্গে গামা বললাম, equal to 2 beta. হ্যাঁ দেখি মনে আছে নাকি, দেখি জাস্ট মনে আছে নাকি। Sir, alpha equal to beta by 2 আর gamma by 3. হ্যাঁ, ওটা তো Alpha equals to gamma, alpha equals to. by 2 gamma by 3. বোঝা গেছে তো, যে এক্স অক্ষের সঙ্গে যদি আলফা উৎপন্ন করে, ওয়াই অক্ষের সঙ্গে যদি বিটা কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে আলফা এই 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 ভেক্টরটার জন্য, যে ভেক্টরটা 2i প্লাস 2j প্লাস 2k, তাহলে তার জন্য আলফা বিটা গামা এর মধ্যে কি সম্পর্ক, এখানে একটা সম্পর্ক পেয়ে যাবে সহজে, কারণ কম্পোনেন্ট গুলো Sir, questionটা বুঝতে সব পারলাম না। equal হবে. ইকুয়াল হবে কম্পোনেন্ট গুলো সব বলো সেম সমান আছে, আছে। একই আছে. সমান হ্যাঁ। আছে. নিশ্চয় মনে আছে যে cos আলফা সমান x বাই আর, x এর মান কত 2, আর এর মান কত আছে √8, মানে যদি বেরো করতে চাও কোসাইন গো, √2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার, 2 দিয়ে 4, 4 4 8, 8 4 12, যা হবে হবে, √12। হ্যাঁ, ক্যালকুলেশন করে একটা পেয়ে গেলে 1/√3 বা কিছু একটা আসবে। 1/√3 মান কত cos আলফা, এখানে ডাইরেক্ট মান পাবে না,
স্যার ক্যালকুলেশন এটা করতে কি হবে। করে হলো স্যার, একটু বলে দিন না। স্যার এখানে কোয়েশ্চেনটাই বুঝতে পারলাম না। কোশ্চেনটা একবার প্রথমে বলে বললাম এই যে পজিশন ভেক্টরটা পেয়েছো আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা, এটা এক্স অক্ষের সঙ্গে যদি আলফা, ওয়াই অক্ষের সঙ্গে যদি বিটা, জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে এদের রিলেশন কি? না, ও বলেছে সমান হবে, অবশ্যই সমান হবে, কারণ কম্পোনেন্ট গুলো সব কি আছে, সেম আছে, এবং সবার আগে প্লাস সাইনই আছে। 2i প্লাস 2j প্লাস 2k সব তো 2। আর এটা তো জানো cos আলফা সমান কত হয়, কম্পোনেন্ট এক্স বাই আর। না হলে ভেক্টর যখন পড়ানো হবে তখন আবার হবে, যাক ওটা ভেতরে আর যাওয়ার দরকার নেই। পরেরটা যখন করবে cos বিটা সমান ওয়াই বাই আর, সেটাও হবে 2 বাই ওইটা। তারপরেরটা যখন করবে জেড বাই আর, সেটাও হবে ওইটাই। এই কারণে আলফা বিটা গামা কি হবে, সব সমান হবে, কারণ যেহেতু আর তো সবার জন্যই সেম, শুধু এক্স ওয়াই জেড এর মান যেহেতু সেম, সমান হবে। ক্লিয়ার? এরপরে আমরা আসি ভেলোসিটিতে। ভেলোসিটি এবং এগুলো তো আলোচনা ছোট্ট করে লেখো। ভেলোসিটি একটু আগে থিওরিটা ক্লিয়ার হোক, তারপরে আমরা অঙ্কে আসছি, কারণ গুলিয়ে ফেলার চান্স বেশি। ভেলোসিটি যেগুলোই গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেইগুলোই আমি আগে লিখলাম। স্পিড, দুটোর ব্যাপারটা কিছুটা আমাদের একই। ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। একক সময়ে কোনো একটি বস্তু কণার যে পরিমাণ সরণ হয় তাকে যদি টাইম দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাবে ভেলোসিটি। স্পিড মানে কিন্তু আলাদা, আগে বলেছি হ্যাঁ, ডিস্টেন্স বাই টাইম, দুটো কিন্তু আলাদা। তাহলে এখান থেকে পরিষ্কার ডিসপ্লেসমেন্ট যেহেতু 0 হতে পারে গতিশীল বস্তু কণার ক্ষেত্রে, ভেলোসিটি 0 হতে পারে, কিন্তু গতিশীল বস্তুর ক্ষেত্রে যেহেতু ডিস্টেন্স 0 হয় না, স্বাভাবিকভাবে স্পিড কি হবে না, 0 হবে না। ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি, কোনো সমস্যা আমাদের নেই। স্বাভাবিকভাবেই ক্যালকুলেশনের ক্ষেত্রেও কোনো সমস্যা আমাদের আসবে না। এখন গ্রাফিক্যালি সমস্যা আমাদের তৈরি হতে পারে, কারণ স্পিড তো ঋণাত্মক বলে কিছু হয় না। স্পিড ক্যান নট বি এ নেগেটিভ। অলওয়েজ ভ্যালু অফ স্পিড গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। 0 কখন হয়, যদি বস্তুকণা রেস্ট অবস্থায় থাকে, গতিশীল হলে স্পিডের মান পজিটিভ হয়। নিশ্চয়ই তোমরা জানো স্পিড কি হয় না, কখনোই মানে লেস দেন 0 হতে পারে না। তাই এটা তুমি লিখতেও পারো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কখন 0 হয় না, যখন বস্তুকণা রেস্ট অবস্থায় থাকে তখন ডিস্টেন্সটা 0 হয়, ফলে 0 হতে পারে। বস্তু যদি গতিশীল হয় তাহলে কিন্তু স্পিড 0 হতে পারে না। এরপরে ভেলোসিটি 0, নেগেটিভ, পজিটিভ সবই হতে পারে, কারণ যেহেতু ডিরেকশন আছে, ডিরেকশন অনুসারে ওর আগে একটা মাইনাস সাইন এবং প্লাস সাইন বসতে পারে। কারণ ডিরেকশন যখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর হয় তখন যদি প্লাস লেখো তাহলে স্বাভাবিকভাবে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যখন আসবে তখন ওর মাইনাস হবে, ফলে স্বাভাবিকভাবে ওর সাইন প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, এবং আরো 0 আসতে পারে। কোনো অসুবিধা আমাদের নেই, কিন্তু স্পিড কখনোই ঋণাত্মক আমাদের হবে না, কখনোই তুমি স্পিডের মান ঋণাত্মক পাবে না। এরপরে যেটা আমাদের কোনটা মাইনাস কেন বলছেন ওটা একটু বলুন। স্পিড তো নেগেটিভ আসছে না, ভেলোসিটি নেগেটিভের ব্যাপারটা দেখো। একটা বস্তু কণা 5 কিলোমিটার পার আওয়ার বেগে, তুমি ধরো হেঁটে চলেছো, ঘন্টায় 5 কিলোমিটার যাও, পূর্ব দিকে যাচ্ছ। যদি আমরা এটাকে +5 কিলোমিটার পার আওয়ার বলি, তাহলে একজন ব্যক্তি একই বেগে যদি সে পশ্চিম দিকে আসে তার তাহলে ভেলোসিটি কি হবে বলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, মানে ডিরেকশনটা চেঞ্জ হলে ওটা হ্যাঁ, প্লাস অনলি ডিরেকশন, অপোজিট ডিরেকশন হওয়ার কারণে মাইনাস সাইনটা আসবে। ম্যাগনিটিউড তো কোনোদিনই ঋণাত্মক হয় না, পরম মান কি ঋণাত্মক হয়? যে কোনো না স্যার। ফিজিক্যাল কোয়ান্টিটির অ্যাবসলিউট ভ্যালু ইজ অলওয়েজ পজিটিভ, দিস ইজ দ্য মডুলাস অফ দিস ভ্যালু। তাহলে নেগেটিভ হয় বলতে কি, যে ভেক্টর কোয়ান্টিটিরই বেশি ক্ষেত্রে নেগেটিভ হয়, যেমন মাস স্কেলার কোয়ান্টিটি কোনোদিন নেগেটিভ পেয়েছো নাকি? -5 কেজি বলে কিছু হয়? ভুল হলে হয়, তাই না না? স্যার। টাইম -5 সেকেন্ড কোনোদিন হয়? হয় না। এগুলো স্কেলার, কারণ এদের মান আছে, অভিমুখ নেই। কিন্তু -5 কিলোমিটার পার আওয়ার হতে পারে। আমার লেখা আছে, তোমরা আমি তো অঙ্ক করেছো, যে একটি বস্তু কণার গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার 9-এ বলে এসেছো ইস্ট ডিরেকশনে। এর মানে কি, এর মানে কি গো?
বলো। এর বিপরীত দিকে 5 কিলোমিটার/আওয়ার। তার মানে 5 কিলোমিটার আওয়ার পশ্চিম দিকে, তাই না? ঠিক বোঝা গেল না? আমি বললাম -5 কিলোমিটার/আওয়ার ইস্ট ডিরেকশনে, তার মানে কি অ্যাকচুয়ালি বস্তু কণাটার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার হচ্ছে মানটা, সে অ্যাকচুয়ালি যাচ্ছে পূর্ব দিকে। এই পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে, কারণ যেহেতু মাইনাস সাইনটা আছে। যদি এটা মাইনাস না দিতাম তাহলে কি হতো না, সে পূর্ব দিকেই তার গতিবেগ। তাহলে শুধু অভিমুখের উল্টো কারণে মাইনাস সাইন আসতে পারে। ক্লিয়ার? তাহলে মাইনাস সাইন আসতে পারে কার ওকে স্যার। ক্ষেত্রে? হ্যাঁ, ভেলোসিটির ক্ষেত্রে। তোমরা তো সিম্পল পেন্ডুলাম পড়েছো, দেখাই দিও একটা আরো ক্লিয়ার হবে। সিম্পল পেন্ডুলাম মনে আছে নিশ্চয়ই? এই একটা রিজিড সাপোর্ট, এখানে একটা বস্তু আছে, একে দুলিয়ে ছেড়ে দেওয়া হলো। আমি গতিপথটা নিচে দেখালাম, হ্যাঁ এইখানে দেখালাম বোঝার সুবিধার্থে। তাহলে ধরো এটা 0, দিস ইজ কল্ড ইকুইলিব্রিয়াম পয়েন্ট ও। তাহলে বস্তুকণা যত সামনের দিকে যাবে তার ভেলোসিটি কি? পজিটিভ। এখানে গিয়ে কি হয়, ভেলোসিটি কি হয় মনে আছে? এই জায়গাটিতে প্রান্ত অবস্থানে 0 হবে। প্লাস হলো, 0 হলো। কিন্তু যখন সে এই দিক থেকে এইদিকে আসছে এই জায়গাটিতে কি হবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, একদম এই পর্যন্ত মাইনাস, এখানে এসে 0 হবে, আবার এদিকে যখন যাবে প্লাস। ক্লিয়ার? তার মানে এই পার্টটার কথাই যদি ভাবো তাহলে সবগুলোই পেয়ে যাচ্ছে। এই দিকটাতে পজিটিভ পার্টে ডিসপ্লেসমেন্ট, এদিকে টোটাল ডিসপ্লেসমেন্ট অলওয়েজ পজিটিভ। কিন্তু দেখো যখন প্রান্ত অবস্থানের দিকে যাচ্ছে ভেলোসিটি পজিটিভ, যখন প্রান্ত অবস্থানে পৌঁছে গেল ভেলোসিটি 0, যখন প্রান্ত অবস্থান থেকে সাম্য অবস্থানের দিকে আসছে তখন আবার ভেলোসিটি নেগেটিভ। কিন্তু যদি স্পিড বলে, স্পিড ইজ অলওয়েজ পজিটিভ। একমাত্র প্রান্ত অবস্থানে হয়তো রেস্ট হচ্ছে তখন 0 হলো, বাকি সবসময় কি থাকবে? অবশ্যই পজিটিভ থাকবে। ক্লিয়ার? পরে আমরা বলুন। হ্যাঁ, আর যদি স্পিড বলে কি হবে এইটার ক্ষেত্রে, ধরো স্পিডটা যদি আমরা বলি তাহলে স্পিড কি, প্রথমে এইদিকে যাচ্ছে একটা মান আছে, যখন প্রান্ত অবস্থানে আসলো তখন 0 হলো, এরপরে যখন এইদিকে আসবে তখনও তার একটা মান থাকবে, ফলে নেগেটিভ বলে তো কিছু হবে না। বুঝতে পারলে না? নেগেটিভ বলে কিচ্ছু হবে না এখানে। স্পিড নেগেটিভ, স্পিড কারণ ডিস্টেন্স এখন নেগেটিভ হবে কেন, এটা একটা কোশ্চেন। ডিস্টেন্সটা একটা স্কেলার কোয়ান্টিটি, ও নেগেটিভ হয় না, টাইম নেগেটিভ হয় না, ও কেন হতে যাবে? কিন্তু ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, স্বাভাবিকভাবে ও নেগেটিভ হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেলোসিটি তুমি ক্যালকুলেশন করবে কিভাবে? প্রথম ভেলোসিটি আমি ভেক্টর ফর্মে লিখলাম, স্মল ভি আকারে লিখলাম, হ্যাঁ, দিস ইজ ইকুয়াল টু, ভেক্টরিক্যালি যদি লেখো মোটামুটি যে পজিশন ভেক্টর ছিল সেটা দিয়ে আগে শুরু করলাম, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর ডিভাইডেড বাই টাইম, মানে ওটা যেতে যে সময় লাগে সেটাই হচ্ছে আমাদের ভেলোসিটি। ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল, কারণ এটা ডিসপ্লেসমেন্ট, অ্যাকচুয়ালি কি ভেলোসিটি মানে কি যেটা বলেছো সেটাও করো, তারও কোনো অসুবিধা নেই। দিস ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট কত? আর ইজ ইকুয়াল টু, এই মাত্র আমাদের হয়েছে আর এফ মাইনাস আর আই ডিভাইডেড বাই টাইম। ওকে, এটাই হচ্ছে আমাদের ভেলোসিটি। ফলে আগের অঙ্কটার ক্ষেত্রে যদি আমি বলে দিতাম 5 সেকেন্ড সময় লাগে, তাহলে ভেলোসিটি কত কি হতো না? ভেলোসিটি হতো আমাদের, নিশ্চয়ই মনে আছে, এইটা তুমি পেয়েছো 2i প্লাস 2j প্লাস 2 কি, আগে যে প্রবলেমটা আছে প্রিভিয়াস প্রবলেমে টাইম যদি 5 সেকেন্ড লাগে তাহলে এটাই হয়ে যেত আমাদের ভেলোসিটি। ক্লিয়ার তো? ধরো পি থেকে টি যেতে 5 সেকেন্ড সময় লাগলো, তাহলে ভেলোসিটি কত? ভেলোসিটি ইজ দিস। তার মানে ফার্স্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভেলোসিটি ইন টার্মস অফ পজিশন ভেক্টর লাইক আর এফ এন্ড আর আই, অর্থাৎ ফাইনাল এবং ইনিশিয়াল পজিশন ভেক্টরের আকারে তোমাকে কি করতে হতে পারে? ভেলোসিটি ক্যালকুলেশন করতে হতে পারে। আর কিভাবে তুমি ভেলোসিটি পাবে না? ডিসপ্লেসমেন্ট বের করবে, টাইম দিয়ে ভাগ করবে, তুমি সেখানে ভেলোসিটি গুলো পেয়ে যাবে। এরপরে আমি দুই একটা পার্থক্য দেখে আরো ডিস্টেন্সের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে কিভাবে হবে, একটা অঙ্ক করো নিজেরা, একটু বলো, গ্রাফিক্যালি হলে আরো সুবিধা হয়। একটা বস্তু কণা
এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাওয়ার সময় যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, ফিরে আসার সময় আসছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে। এইটা ফিরে আসার সময়, যাওয়ার সময়। তো এর মধ্যে তাহলে এ পার্টিকেল গোজ ফ্রম এ টু বি উইথ স্পিড বা ভেলোসিটি যে যা খুশি বলতে পারো, কারণ স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে মানে সেটা একই থাকলো 5 কিলোমিটার পার আওয়ার and returns 25 কিলোমিটার পার আওয়ার। এখানে তুমি এরপরে বলো ভেলোসিটি টাইম গ্রাফটা দেখতে কেমন হবে। এই সরণ এস বাই টি, এসটি কার্ভ দেখতে কেমন হবে, মানে ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দুটো কার্ভই আঁকো তাহলে সুবিধা হবে। ডিসপ্লেসমেন্ট আর নিচে ডিস্টেন্সটা আঁকো। হ্যাঁ, এটা হচ্ছে এস, এস মিন্স ডিস্টেন্স। হ্যাঁ, এটা ডিস্টেন্স, এটা টাইম। আচ্ছা, দুটো কার্ভ আলাদা হবে না দেখতে একই রকম হবে? আলাদা হবে। একটা পার্টিকেল এ থেকে বিতে গেল 5 কিলোমিটার পার আওয়ার বেগে, দিয়ে 25 কিলোমিটার পার আওয়ার বেগে সে ফিরে চলে এলো, বি পয়েন্টে আবার ফিরে আসলো। তো প্রথমে যেটা আঁকা আছে সরণ সময়, দ্বিতীয়টা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়। তাহলে দুটো কি দেখতে একই রকম হবে না আলাদা না, হবে? ডিস্টেন্সের ক্ষেত্রে শুধু বাড়বে আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে বাড়বে, তারপর কমবে। তাহলে যদি তুমি প্রথমেরটা করেছো ডিসপ্লেসমেন্ট, আবার বেগ সমান তো তোমরা জানো ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, তার মানে সময় সরণ ডিসপ্লেসমেন্ট এবং সময় লেখচিত্র আন্ডারে যে নতি পাবে সেটাই হচ্ছে ভেলোসিটি, তাই তো? তার মানে এস ইজ ইকুয়াল টু ভিটি। তার মানে এ পয়েন্ট এসে রেস্টে ছিল, তারপরে যত সময় যাবে তার সরণের মানটা বাড়বে। একটু কম নতি দেখাও, 5 কিলোমিটার পার আওয়ার আছে যেহেতু, এইরকম দেখালাম। বিতে পৌঁছে গেল, এটা হলো এ পয়েন্ট, তাহলে তার এই পর্যন্ত সে বিতে পৌঁছে গেল। রিটার্ন যখন হবে কি হবে বলো এবারে, সরণ সময়ের ক্ষেত্রে কি হবে? সরণ কত হবে বলো তো? 0। 0। সে যেহেতু ফিরে চলে আসছে, তাই না? তার মানে সরণ 0 হবে, মানে এইখানে এসে কাজ করবে, সরণ 0 হবে। সময় কিন্তু পজিটিভ, এখান থেকে আসছে যার সময় লাগবে একটু হয়তো কম লাগবে ফিরে আসছে, যেহেতু ভেলোসিটি মানটা বেশি আছে, তার মানে সে এখানে এসে পৌঁছে গেল, সরণ 0 হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর ডিস্টেন্সটা কি হবে? ইনক্রিজ করবে সেটা। ডিস্টেন্স বাড়তেই থাকবে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে ধরো এই পর্যন্ত বি পয়েন্টে পৌঁছে গেল, এরপরে কি হবে? এটা বি পয়েন্ট, তাহলে এটা ডিসপ্লেসমেন্ট হলো একটা, এখানে নদীটা একটু বৃদ্ধি করবে। একই ডিস্টেন্স কভার করবে। হ্যাঁ, 0 হবে না, ডিস্টেন্স তো 0 হবে না, খালি স্লোপটা একটু আলাদা হয়ে যাবে, কারণ এটাই আছে 5 কিলোমিটার পার আওয়ার, ওটাই কত আছে? স্লোপটা একটু বেশি হবে। হ্যাঁ, স্লোপটা একটু বেশি দেখাবে, ওই জন্য আমি এইভাবে দেখালাম, স্লোপটা একটু বেশি দেখালাম। হ্যাঁ, স্লোপটা খালি একটু বেশি দেখাবে কারণ ওটা আছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে দেখো ডিস্টেন্স কিন্তু 0 হলো না, 0 তো হবে না, কারণ সে যাচ্ছে আসছে ঠিক আছে, কিন্তু তার অতিক্রান্ত দূরত্বটা 0 হবে না, তাই এখানে 0 আমাদের কিন্তু হলো না। তুমি যদি এটা লেখো θ1,
তাহলে tan θ1 দিস ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এইখানে যদি লেখো এটা θ1, তাহলে tan θ1 ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার, আর এটা কত 25 কিলোমিটার পার আওয়ার। এটা একটু বেশি হবে, θ2 অলওয়েজ গ্রেটার দ্যান θ1। এটা θ2 কেন বেশি হবে? কারণ বলে দিয়েছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে সে ফিরে আসছে। ওই কারণে দেখো তার যেতে যে সময় লেগেছে, এই যে এতটা সময় লেগেছে, কিন্তু ফিরে আসতে অনেক কম সময় লেগেছে, 5 ভাগের হয়তো 1 ভাগ হবে, ফিরে আসতে অনেক কম সময় লাগবে। ক্লিয়ার? তাহলে গ্রাফিক্যালি ডিসপ্লেসমেন্ট এবং ডিসটেন্স ব্যাপারটা ক্লিয়ার তো? স্যার ডিসপ্লেসমেন্টটা আরেকবার বলে দিন। ডিসপ্লেসমেন্ট মানে তো সরণ। হ্যাঁ স্যার। এখানে ছিল এ, বি পয়েন্টে গেল, এটা ধরো বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, মানে এক কথা তাহলে সরণ কত হলো? এ থেকে বি এর দূরত্ব, তাহলে সরণ হলো এইটি, এটা যেহেতু ডিসপ্লেসমেন্ট। আবার কি হলো? ফিরে চলে আসলো, তাহলে সরণ কত হবে? 0। 0 হবে। কিন্তু কিভাবে ফিরে আসছে? না বেগটা যেহেতু বেশি আছে, তাই আমি একটু স্লোপটা বেশি দেখিয়েছি এর থেকে। আমি একই দেখাতে পারতাম, একই দেখালে বেগের মান যদি সমান বলতাম যে 5 কিলোমিটার পার আওয়ারেই ফিরে আসছে, আমি দুটো জিনিস একসঙ্গে দেখালাম, মানটাও দেখালাম, তার সঙ্গে সঙ্গে ডিরেকশনের ব্যাপারটাও দেখালাম। যদি একই বেগে ফিরে আসতো তাহলে আমি দুটো অ্যাঙ্গেল একই দেখাতাম। যেহেতু একই বেগে ফিরে আসছে না, একটু বেশি বেগে ফিরে আসছে, তাহলে তার ফিরে আসতে সময়টা কি লাগবে? কম লাগবে, এই জন্য একটু কম দেখানো আছে। সরণ কি হবে? 0 হবে। তুমি যদি আরো উপরের দিকে নিয়ে যাও তাহলে সরণ তো বেড়ে যাবে, তাই না? বা যদি অন্য কোনো দিকে নিয়ে যাও, যেদিকেই নিয়ে যাও, তোমাকে সরণটা 0 দেখাতে হবে 1 নম্বর, কারণ সে পূর্বের অবস্থানে ফিরে আসছে। সরণ 0 আমি দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার তো? হ্যাঁ ওকে স্যার। তাহলে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স ব্যাপারটা ক্লিয়ার। তুমি এটা নিজের থেকেও ভাবতে পারো। সামনের একটা বাজারে গেলে, হেঁটে হেঁটে গেলে, সাইকেলে ফিরে আসলে, অঙ্কে এরকম ভাবেও থাকে। তাহলে সরণ সময় লেখচিত্রটা দেখতে কেমন হবে? অতিক্রান্ত দূরত্ব সময় লেখচিত্রটা দেখতে কেমন হবে? মনে করবে ডিস্টেন্স কখনোই 0 হবে না, কিন্তু যেহেতু পূর্বের অবস্থানে ফিরে আসছো, ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে। এরপরে ডিসপ্লেসমেন্ট নেগেটিভও হতে পারে। ধরো তুমি ফিরে এসে এখানে থামলে না, তুমি বাড়ি ফিরে চলে আসলে, বাড়ি না ফিরে এসে উল্টো দিকে যেতে শুরু করলে, কি হবে তখন? ডিসপ্লেসমেন্ট কি হবে? নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হবে, কিন্তু ডিস্টেন্স কি হবে? পজিটিভ হবে। পজিটিভই হবে। পজিটিভ হবে, মানে এটা বাড়তেই থাকবে। যদি 25 কিলোমিটার পার আওয়ার বেগে থাকো তাহলে এটা চলতেই থাকবে, এইরকম এরকম চলতেই থাকবে, স্লোপ আর চেঞ্জ হবে না। যদি বেগ চেঞ্জ হয় তাহলে স্লোপ চেঞ্জ হবে, না হলে বেগের মান যদি চেঞ্জ না হয় তাহলে স্লোপ চেঞ্জ হবে না। ও এরকম চলতেই থাকবে, ফলে ডিস্টেন্সটা চলতেই থাকবে। কিন্তু ডিসপ্লেসমেন্ট কি হবে? এও চলতে থাকবে, এই দিকে চলতে থাকবে, তাই না? নেগেটিভ কোয়াড্রেন্টে চলে যাবে, কারণ ওখানে হচ্ছে নিচের দিকটা নেগেটিভ, উপরের দিকটা হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? উপরের দিকে আর থাকবে না, কারণ যেহেতু এই দিকটা পজিটিভ তুমি নিয়েছো, এই দিকটা নেগেটিভ, তাহলে ওর নিচের দিকে চলে আসবে। ওইটাকেই তুমি এইখানে দেখাতে পারো। আচ্ছা, নেগেটিভ পজিটিভ দুটোই একসঙ্গে তাহলে দেখায়, আরো সুবিধা হবে। ওই একই জিনিস, একই জিনিস, এ থেকে বি তে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। কত বেগে যাচ্ছ? 5 কিলোমিটার পার আওয়ার এটা যাচ্ছ। বি থেকে কি করলে? এতে ফিরে আসলে কত? না দ্বিগুণ বেগে, ধরো 10 কিলোমিটার পার আওয়ার বেগে। ফিরে এসে তুমি কি কি করলে? এটা তো এ পয়েন্ট, এখানে আর থাকলে না, সিতে চলে আসলে। সিতে কিন্তু এইটা আবার আসছো 15 কিলোমিটার পার আওয়ার, আর একটু বেশি। তাহলে এদের সরণ সময় লেখচিত্র এবং অতিক্রান্ত দূরত্ব সময় লেখচিত্র দেখতে কেমন হবে? তাহলে আরো তোমার সাইন গুলো ক্লিয়ার হবে, আরো সরণ এবং অতিক্রান্ত দূরত্ব, বেগ বা দ্রুতি, এদের মধ্যে পার্থক্যটা আরো তোমার ক্লিয়ার হবে। বোঝা গেছে?
দেখিয়ে দিই। যেটা বলো। বলেছেন আরেকবার একটু বুঝিয়ে দেন না, আসলে আমি লেফট হয়ে গেছিলাম। এ থেকে বিতে গেছো 5 কিলোমিটার পার আওয়ার বেগে, বি থেকে আবার এতে ফিরে এসেছো, রিটার্ন করেছো। হ্যাঁ, বি থেকে আবার এতে ফিরে আসলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। আবার বি থেকে এর থেকে সিতে গেলে, ব্যাকে গেলে আর কি, পিছন দিকে গেলে কিছুটা দূরত্ব গেছো 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তো যদি এখানে ছোট করে লিখে রাখো এবি সমান অবশ্যই যদি এসি হয় আর কি, মান সমান ধরে নিতে হবে, তাহলে তো ক্লিয়ার হবে, আরো সুবিধা হবে। তাহলে সরণ সময় লেখচিত্র কি হবে আর ডিস্টেন্স এবং টাইম লেখচিত্র দেখতে কেমন আসবে? আগে সরণটা দেখাই। সরণ এদিকে এস লিখলাম, এটা হচ্ছে টাইম, এটা কি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, প্রথমটা আশা করি অসুবিধা নেই, কারণ 5 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছো ধরো এই পর্যন্ত। তারপরে কি হবে? আবার নিচের দিকে নেমে আবার চিরত্বে নিচের আসবে। দিকে নামবে। সময়টা কম দেখাবে, কারণ 10 কিলোমিটার পার আওয়ার আছে, মানে এটা যদি এটা সমান হয় এখানে এসে কাট করিয়ে দেবে, দ্বিগুণ দেখিয়ে দেবে, স্লোপটা একটু বেশি দেখাতে হবে। এটা হলো, এটা কোথায় পৌঁছালে? পুনরায় এ পয়েন্টে এতে ফিরে চলে আসলে। এরপরে কি যাচ্ছে? ব্যাকে যাচ্ছ, সিতে যাচ্ছ। যেহেতু গতিবেগটার মান বেশি আছে, কত আছে? 15, তাহলে স্লোপটা কি হবে? আরেকটুকু বেঁকে যাবে। বাড়বে। গতি বেড়ে যাবে। আরেকটু বেশি বাঁকিয়ে দেবে, এইরকম একটু বেশি বাঁকিয়ে দিলাম। ঠিক আছে, স্যার এই স্ট্রোকটা আরেকবার বলুন, নেগেটিভ অ্যাক্সিসে। কারণ এটা তো উল্টো দিকে, এই দিকে, তাহলে সরণ কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ কোন দিকটা? সরণের উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। নিচের দিকে। আর এইখানেই আমি এটা দেখিয়ে দিচ্ছি অন্য কালারে। ঠিক আছে, স্ট্রোকটা এখানে ডটেড লাইনটা না এমনি লাইনটা? না না, এটা তো আমি কোনটা বোঝার জন্য আর কি, যে মানটা একটু বেশি নেবো। ডটেড লাইনটা লম্ব আর কি, এটা লম্ব, এর সঙ্গে অ্যাঙ্গেলটা স্যার মাপতে ওটা হবে। সেমই তো হয়ে গেল। একটু বাঁকিয়ে নাও না, একটু বাঁকিয়ে নাও, এইরকম আর কি। ঠিক আছে, মানে এই কোণের থেকে এই কোণটা যেন একটু বেশি। জাস্ট ফিজিক্সগত সব কিছু ক্লিয়ার থাকলো।